আজকে আমরা কম্পিউটারের সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি কিভাবে কম্পিউটারে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে ফাইনাল এক্সামগুলোতে এবং বেসিক হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পোনেন্টস কী কী থাকে। তো আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে যে জেনারেশন অফ কম্পিউটার্স, প্রত্যেকটা জেনারেশনে কম্পিউটারে কী কী নতুন নতুন পার্টস ইনক্লুড হয়েছে এবং কীভাবে সেগুলো ডেভেলপমেন্ট হয়েছে, এবং এর সাথে সাথে আমরা বেসিক স্ট্রাকচার অফ এ কম্পিউটার, যেটার মধ্যে চারটে পার্ট সম্বন্ধে আলোচনা করব। এক হচ্ছে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দুই হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, তিন হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট, আর চার হচ্ছে রেজিস্টার্স। সো লেটস স্টার্ট উইথ দ্য জেনারেশন অফ কম্পিউটার্স। জেনারেশন অফ কম্পিউটার্স মানে কম্পিউটারের প্রজন্ম, কিভাবে একের পর এক কম্পিউটারের নতুন নতুন পার্টসের ইনক্লুড হলো এবং সেই পার্টসগুলো কিভাবে অ্যাসেম্বল করা হলো কম্পিউটারের মধ্যে, যাতে কম্পিউটারকে আরও বেশি অ্যাক্সেসেবল করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায় সেই জন্য। তো আমরা জেনারেশনগুলোকে দুটো পার্টে একসাথে দেখবো, হার্ডওয়্যারে কী কী চেঞ্জেস এসছে এবং সফটওয়্যারে কী কী চেঞ্জেস এসছে, দুটোকে প্যারালালি দেখবো যাতে সুবিধা হয় বুঝতে, যে একই সাথে আমরা দেখতে পাই যে কী কী পরিবর্তন প্রত্যেকটা জেনারেশনে এসছে। তো আমরা হার্ডওয়্যার প্রথমে লিখছি, তারপর এখানে লিখবো সফটওয়্যার। হার্ডওয়্যার এবং বেসিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বন্ধে আমরা আগের ভিডিওতেই একটা আলোচনা করেছি। তো আমরা এখানে ফার্স্ট জেনারেশনের কথা বলছি প্রথমে। তো ফার্স্ট জেনারেশনে হার্ডওয়্যারের মধ্যে ভ্যাকিউম টিউব ওয়াজ দ্য টেকনোলজি। ভ্যাকিউম টিউব মানে একটা খুব বড় আকারের একটা টিউব, যেটার মধ্যে দিয়ে কম্পিউটারের ডিসপ্লেটা আসতো। এবং এখানে সফটওয়্যারের ক্ষেত্রে আসছিল হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, MLL, যেটাকে বলছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর বলি যে ভ্যাকিউম টিউব হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রথম ফার্স্ট জেনারেশন কম্পিউটার ছিল খুব বড় সাইজের, এবং সেখানে ভ্যাকিউম টিউব ওয়াজ দ্য টেকনোলজি which was used for the purpose of calculations and for the purpose of displaying। এবং MLL বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল সফটওয়্যারের ক্ষেত্রে। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কেন এটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, বিকজ আমরা জানি যে কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অনলি জিরোজ অ্যান্ড ওয়ান। জিরো আর ওয়ান ছাড়া কম্পিউটার কোনো কিছু প্র্যাকটিক্যালি বোঝে না। তো ইন দ্যাট কেস এই পার্টিকুলার জেনারেশনটাতে কম্পিউটারে যা যা কিছু ইনপুট দেওয়া হতো দ্যাট হ্যাজ টু বি গিভেন ইন জিরোজ অ্যান্ড ওয়ানস, মানে কি জিরো আর ওয়ান দিয়ে ইনপুটগুলোকে তৈরি করে সেই ইনপুটগুলোকে দেওয়া হতো কম্পিউটারের মধ্যে। তাহলে এটাই একটা সুবিধা ছিল, কারণ কম্পিউটার যে ভাষাটা বোঝে সেই ভাষাতে যদি ইনপুট দেওয়া হয় তাহলে তার প্রসেসিং করতে বা বুঝতে বা প্রসেসিং করতে টাইমটা অনেক কম লাগে এবং তার ফলে আউটপুটটা অনেক খুব দ্রুত পাওয়া যেত। কিন্তু অসুবিধাটা কোথায় ছিল না, অসুবিধা ছিল এইটাই যে এই কম্পিউটারটাকে অপারেট করার জন্য যে অপারেট করবে, যে অপারেটর থাকবে, যে ইউজার থাকবে, তাকে কিন্তু সম্পূর্ণভাবে জিরো আর ওয়ান অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া বা ধারণা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু সে ইনপুট দিতেও পারবে না এবং যে আউটপুটটা পাবে সেই আউটপুটটা সম্বন্ধে সে আর কোনো ধারণা পাবে না। তো সেইটা ছিল একটা প্রবলেম, এবং সুবিধা অসুবিধা দুটোই আমরা উল্লেখ করলাম ফার্স্ট জেনারেশন। তো কম্পিউটারের সাইজ, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, বড় ইস্যু ছিল ফার্স্ট জেনারেশনে, কারণ কম্পিউটার প্রথম দিন থেকে একটা বড় এম ছিল বা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কম্পিউটারটাকে পৌঁছে দেওয়া, অর্থাৎ ইট হ্যাজ টু রিচ টু এভরি পিপলস হোম, এভরি হিউম্যান বিংস হোম। সো যেটা আজকে পসিবল হয়েছে, কিন্তু সেটা ফার্স্ট জেনারেশনের কম্পিউটারটা এত বড় সাইজ ছিল যে যেটা কখনোই সম্ভব ছিল না। তো টু রিডিউস দ্য সাইজ দ্য ডেভেলপমেন্ট ওয়াজ গোয়িং অন। তো সেই ডেভেলপমেন্টের পরে আমরা পাই সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে কি আসে, এখানে ট্রানজিস্টার আসে, এখানে আসে হচ্ছে ট্রানজিস্টার। এই ভ্যাকিউম টিউবটাকে রিপ্লেস করে আসে ট্রানজিস্টার। সো ট্রানজিস্টারের জন্য কম্পিউটারের সাইজটা কিন্তু আরও অনেকটা ছোট হয়, এবং এই MLL মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে রিপ্লেস করে আসে হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের মধ্যে আর জিরো আর ওয়ানে ডিরেক্টলি ইনপুট দিতে হচ্ছে না, এখানে কম্পিউটারে একটা কোড ব্যবহৃত হচ্ছে, সেই কোডের মাধ্যমে ইনপুটটা দেওয়া যাচ্ছে। সেটা কীরকম আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে কি, যেমন ধরো সাপোজ MOV R1 to R2, এখানে R1 আর R2 দুটো রেজিস্টারকে ইন্ডিকেট করছে। রেজিস্টার আমরা একটু বাদে আলোচনা করবো। তো রেজিস্টারের মধ্যে কি বোঝাতে চাইছে এখানে, MOV স্ট্যান্ডস ফর মুভিং দ্য ডেটা ফ্রম রেজিস্টার 2 to রেজিস্টার 1, এটা হচ্ছে কমান্ড। তো এই ধরনের কমান্ডসগুলো ইউজ করা হয়েছিল, তার ফলে কি হয়েছে, এটা অনেকটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল, কারণ হচ্ছে জিরো আর ওয়ানে জানার প্রয়োজনীয়তাটা কমে গেল। এবং অ্যাসেম্বলিতে একটা নতুন টেকনোলজি বা সফটওয়্যার ইউজ হলো, সেটাকে বলছে অ্যাসেম্বলার, ASSEMBLER, ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। অ্যাসেম্বলারটা কি না, অ্যাসেম্বলার হচ্ছে
সেই পার্টিকুলার সফটওয়্যারটা যেটা কিনা একটা কম্পিউটারে যে ভাষাতে আমরা ইনপুট দিচ্ছি, অর্থাৎ যেটা আমরা দেখালাম যে কোডিংটাতে, সেখান থেকে 0 আর 1 অর্থাৎ বাইনারিতে কনভার্ট করছে। তার ফলে কম্পিউটার সেই বাইনারিটা প্রসেস করছে এবং সেই প্রসেস করার পর যে আউটপুটটা দিচ্ছে সেই আউটপুটটাকে আবার আমাদের যে কোডের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই কোডের ল্যাঙ্গুয়েজে আবার রিটার্ন করছে। তাহলে এই যে দুটো কনভার্সনের পার্ট, এই দুটো কনভার্সনের পার্টটা অ্যাসেম্বলার হ্যান্ডেল করছে। তার ফলে ইউজারের ক্ষেত্রে আর ওই 0 আর 1 ইনপুট দেওয়াটা বা 0 আর 1 আউটপুট পাওয়াটা হচ্ছে না। তার ফলে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। তো এবং কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার কিন্তু সেই 0 আর 1 প্রসেস করছে, 0 আর 1 ডিরেক্টলি ইনপুট না নিলেও 0 আর 1 কনভার্টেড ইনপুট হলেও নিচ্ছে। কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিন্তু আজও পর্যন্ত কোনো অন্য ল্যাঙ্গুয়েজ বা কোনো অন্য রকম কোনো কিছু ইনপুট হিসাবে নেয় না বা প্রসেস করতে পারে না বা আউটপুট হিসাবে দিতে পারে না। তো অ্যাসেম্বলারের কাজ ছিল বেসিক্যালি এই যে আমাদের গিভেন কোডটাকে মেশিন লেভেলে কনভার্ট করা এবং প্রসেসিংয়ের পর যে মেশিন লেভেল কোডটা আসবে সেটাকে আবার গিভেন কোডের ফরম্যাটে কনভার্ট করা। তো সেই জন্য অ্যাসেম্বলার ইউজ করা হয়েছিল। কিন্তু অ্যাসেম্বলারে একটা প্রবলেম ছিল। প্রবলেম হচ্ছে কি, অ্যাসেম্বলারের ক্ষেত্রে দেখা গেল যে প্রত্যেকটা লাইন এক একটা প্রোগ্রামিং, যখন প্রোগ্রামিং আমরা ছোট স্কেলে দেখি তখন সেটা হয়তো 10 লাইন বা 12 লাইন হয়, কিন্তু যখন লার্জার স্কেলে যখন একটা সফটওয়্যার তৈরি করা হয় তখন সেক্ষেত্রে প্রোগ্রামিংটা কিন্তু অনেক বড় হয়। মানে ধরো সেটা হতে পারে 10,000 পেজের বা 20,000 পেজেস বা 20,000 লাইনস এরকম টাইপের হয়তো। তো এখন দেখো যদি প্রোগ্রামিংটা এত বড় হয়, এত হিউজ কোয়ান্টিটি ডেটা তার মধ্যে থাকে, তাহলে অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার প্রত্যেকটা লাইনকে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন চেক করে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন হ্যাজ টু বি চেকড বাই দ্য অ্যাসেম্বলার ফর দ্য পারপাস অফ কম্পাইলেশন, মানে ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন। তো এই এক্সিকিউট করার জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন চেক করার ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগছিল। তার ফলে এটা আউটপুটটা পেতে অনেক বেশি সময় লাগছিল অ্যাজ কম্পেয়ার টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এইটা ছিল ডিফিকাল্টি। বাকি অ্যাডভান্টেজেসগুলো তো আমরা আগে ডিসকাশন করলাম। তো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা হার্ডওয়্যারে বলি যে ভ্যাকুয়াম টিউব থেকে ট্রানজিস্টরের সাইজটা অনেক ছোট এবং কম্পিউটারটাকে অনেকটাই ছোট করে দেওয়া গেল, কিন্তু তাও এটা এখনো পর্যন্ত প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উপযুক্ত সাইজ বা উপযুক্ত দামের মধ্যে এটাকে নিয়ে আসা যায়নি। তো এরপরে আসলো থার্ড জেনারেশন অফ কম্পিউটার্স। থার্ড জেনারেশন অফ কম্পিউটার্সে আমরা কি ইউজ করবো, ট্রানজিস্টরের পরে ইন্টিগ্রেটেড সার্কিটস। ইন্টিগ্রেটেড সার্কিটস বা যেটাকে আইসি বলি, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বলি, যেটাকে আমরা বাংলাতে অনেক সময় আমাদের চলতি বাংলাতে চিপ বলে থাকি, চিপ, বাট সেটা চিপটা ঠিক কথা নয়, ইট ইজ ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা প্রত্যেকটা কম্পিউটিং ডিভাইসে মাস্ট এখনকার দিনে। তো ইন্টিগ্রেটেড সার্কিট এবং এর সাথে সাথে এই এমএলএল গেল, এটাকে বলছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বা এএলএল। এরপরে আসছে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এইচএলএল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর সাথে সাথে আসলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে এই অ্যাসেম্বলারকে রিপ্লেস করলো হচ্ছে কম্পাইলার। অ্যাসেম্বলারকে রিপ্লেস করলো কম্পাইলার। এই কম্পাইলারের ক্ষেত্রে কি আসলো, এই কম্পাইলারের অ্যাসেম্বলার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসলো? অ্যাসেম্বলার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে অ্যাসেম্বলার যেরকম প্রোগ্রামটাকে লাইন বাই লাইন চেক করছিল, কম্পাইলার কিন্তু প্রোগ্রামটাকে লাইন বাই লাইন চেক করে না, অ্যাজ এ হোল সামারি হিসাবে চেক করে, যার ফলে টাইমটা অনেক বেশি কম লাগে। তার ফলে এক্সিকিউশন টাইমটা বা কম্পিউটারের আউটপুট দেওয়ার সময়টা কিন্তু অনেকটা কমে গেল। এবং ট্রানজিস্টর থেকে ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু সাইজে অনেকটাই ছোট, তার ফলে এই কম্পিউটারটা অনেকটা ছোট সাইজে এবং কম্প্যাক্ট মেশিন হিসাবে তৈরি করা গেল থার্ড জেনারেশন। কিন্তু এরপরেও আরও কিছু ডেভেলপমেন্টস দরকার হলো, তার ফলে ফোর্থ জেনারেশন যখন আসলো, ফোর্থ জেনারেশনের মধ্যে এই আইসিটাকে রিপ্লেস করলো ভিএলএসআই। আইসিডি পরবর্তী ক্ষেত্রে ভিএলএসআই, ভিএলএসআই স্ট্যান্ডস ফর ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন আসলো এবং এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো থাকলেও সেটা ডেভেলপমেন্ট হয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম আসলো। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা রিয়েল টাইমের সাথে প্রোগ্রামটাকে কানেক্ট করতে পারলাম এবং এই ভিএলএসআই টেকনোলজি আসার পরে, ভিএলএসআইটাকে ইউজ করার পরে, ভিএলএসআই অ্যাকচুয়ালি সিমোস এর একটা পার্ট। সিমোস হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে ভিএলএসআই সার্কিটটা তৈরি হয়। তার ফলে এই সার্কিটটা কিন্তু অত্যন্ত পরিমাণে ছোট, যেটা এখন আমরা দেখি যে একটা মোবাইল, একটা স্মার্টফোন ইজ অলসো এ কম্পিউটিং ডিভাইস, সেটাও কিন্তু একটা সম্পূর্ণ কম্পিউটারের মতোই কাজ করে। কারণ কম্পিউটারের যে বেসিক পার্টসগুলো, অর্থাৎ একটা প্রসেসর থাকবে, একটা মাদারবোর্ড থাকবে, একটা র্যাম থাকবে, একটা রম থাকবে, একটা হার্ড ডিস্ক থাকবে, এই যে পার্টিকুলার পার্ট, এবং একটা ডিসপ্লে থাকবে,
এই যে টোটাল এই যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো, এটা কিন্তু একটা যে আমরা স্মার্টফোনগুলো ইউজ করছি সেই প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা আছে এবং সেই ইকুইপমেন্টগুলো প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো প্রত্যেকটা স্মার্টফোন যেগুলো আমরা এখনকার দিনে ইউজ করছি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে কম্পিউটিং ডিভাইস বা কম্পিউটার। তো এটা ছিল বেসিক জেনারেশন অফ কম্পিউটার্স। আমি এখানে কোনো সাল মেনশন করিনি, ইয়ার ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা বইয়ের মধ্যে পেয়ে যাবে, তো ইয়ার ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা আমি এখানে লিখলাম না। তো এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া কীভাবে জেনারেশনে ওয়াইজ কম্পিউটারটাকে ডেভেলপ করা হলো। তো এটা যদি দরকার হয় নোট করো, তারপরে আমরা পরের বিষয়টাতে যাব। তো এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইকুইপমেন্টস অফ এ কম্পিউটার, ফান্ডামেন্টাল ব্লকস অফ এ কম্পিউটার। সো ফার্স্ট আমরা আলোচনা করবো সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি আগের দিনই বলেছি, আবারও বলছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কতগুলো জিনিস একটু খুব ভালো করে বোঝার দরকার আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার মানেটা কি বোঝাচ্ছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কিছু একটা প্রসেস হচ্ছে। প্রসেস মানে কি? প্রসেস হচ্ছে একটা টাস্ক যখন দেওয়া হবে, সাপোজ একটা ছোট্ট টাস্ক, আমি যদি বলি যে আমাকে বলা আছে যে তুমি নিচে যাও, নিচে গিয়ে একটা দোকান থেকে কোনো একটা ওষুধ কিনে নিয়ে আসো, তো দ্যাট ইজ অলসো একটা টাস্ক। তো এই টাস্কটাকে এক্সিকিউট করার জন্য আমাকে কিন্তু কতগুলো কাজ করতে হবে। এক হচ্ছে আমাকে প্রথমে রেডি হতে হবে টু গো ডাউন স্টেয়ার্স, এবং সেখানে গিয়ে যেতে হবে, বাড়ি থেকে বেরিয়ে সেখানে যেতে হবে, গিয়ে সেখানে ওষুধের নাম বলতে হবে, ওষুধটা যদি অ্যাভেলেবেল থাকে সেই ওষুধটা নিতে হবে এবং তার বিনিময়ে যে দাম সেই দাম দিতে হবে, তারপর সেই ওষুধটাকে নিয়ে ক্যারি করে বাড়ি আসতে হবে। তো এই যে টোটাল প্রসিডিওরটা, এই যে টোটাল প্রসেসটা, এই পুরো প্রসেসটাকে যদি একসাথে কম্বাইন করা হয় তাহলে আমি সেটাকে বলতে পারি যে আমি ওষুধ আনতে গেছিলাম বা আমি ওষুধটা নিয়ে এসেছি। তাহলে একটা টাস্ক এক্সিকিউট হলো বাই পারফর্মিং অল দিস থিংস, একটা টাস্ককে এক্সিকিউট করা গেল। সেরকমই কম্পিউটারে যদি একটা টাস্ক দেওয়া হয়, সেই টাস্কটাকে এক্সিকিউট করার জন্য তার ব্যাক অফ দ্য প্রসেসে কিন্তু অনেকগুলো ছোট ছোট খুচরো প্রসেসকে কিন্তু লাগে। যেরকম হচ্ছে কোনো টাস্ক কম্পিউটারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে কোনো টাস্ক কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে উইদাউট মেমোরির হেল্প ছাড়া, মানে হার্ড ডিস্কের পার্মানেন্ট মেমোরি বা হার্ড ডিস্কের হেল্প ছাড়া কিন্তু এক্সিকিউট করা যায় না। তো সেই এক্সিকিউট করার জন্য যে পার্টিকুলার পার্টটা ইউজ হয় কম্পিউটার, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কি? যেখানে সমস্ত রকম টাস্কগুলোকে প্রসেস করা হয়, অর্থাৎ কোন টাস্কটা আগে হবে কোন টাস্কটা পরে হবে। আমি যদি একটা ওষুধ কিনতে যাওয়ার যে এক্সাম্পলটা দিলাম, তাতে যদি আমি আগেই নিচে চলে যাই ওষুধের নাম না জেনে, তাহলে আমার কোনো লাভ হবে না, আমি ওষুধটা কিনতে পারবো না। এবং যদি আমার পাড়ায় তো ওষুধ দোকান না থাকে, বন্ধ থাকে, তাহলে সেখানেও কোনো কিন্তু লাভ হবে না। তাহলে আমাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমি তবেই টাস্কটাকে এক্সিকিউট করতে পারবো। এবং কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেটাও কিন্তু ডিসাইড করতে হবে ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য টাস্ক গিভেন। যে টাস্কটা আমাকে দেওয়া হয়েছে সেই টাস্কটা সম্পন্ন করার জন্য এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাকে ফলো করতে হবে। তাহলে সেরকমই কম্পিউটারে একটা কোনো টাস্ককে বা প্রসেসকে এক্সিকিউট করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা টাস্ককে ডিভাইড করতে হবে ছোটো ছোটো কতগুলো প্রসেসে, এবং সেই প্রসেসগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সিপিইউ, এবং সে একটার পর একটা প্রসেসকে এক্সিকিউট করবে এবং কন্ট্রোল করবে। তার জন্য এটাকে বলছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে বেসিক ইউনিট অফ এ কম্পিউটার, যেটা আমরা জেনারেলি যেটাকে আমরা বলি এটা একটা মাইক্রো প্রসেসর, তো এটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসরও বলে থাকি। তো এটাই হচ্ছে ব্রেন অফ এ কম্পিউটার, যেটার মাধ্যমে সমস্ত কিছু এখানে কন্ট্রোল করা হচ্ছে, যা কিছু এক্সিকিউশন হবে। এরপরে রয়েছে সিপিইউর পরে রয়েছে এএলইউ। এএলইউর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, অ্যারিথমেটিক কথাটার অর্থ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। চারটে বেসিক অ্যারিথমেটিক অপারেশন হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমরা ছোটবেলার থেকে দেখেছি। এই চারটে অপারেশন এবং লজিক ইউনিট মানে লজিক্যাল গেটস যেগুলো রয়েছে, যেগুলো আমরা পরে পড়বো বুলিয়ান অ্যালজেব্রাতে। তো এই লজিক্যাল গেটসগুলো অর্থাৎ অ্যান্ড, অর, নট, অর, জর, এই যে গেটসগুলো রয়েছে, এই গেটগুলো দিয়ে যে ক্যালকুলেশনসগুলো হয় সেই ক্যালকুলেশনসগুলো কেন দরকার হয়? এখন এই প্রশ্ন হতে পারে যে এই ক্যালকুলেশনসে কী দরকার আছে? ক্যালকুলেশনের এই জন্য দরকার আছে যে কনভার্সনগুলো হচ্ছে, যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে
কম্পাইলারে যে কাজটা করছে বা অ্যাসেম্বলার যে কাজগুলো করছে, যেখানে আমাদের কোডটাতে কনভার্ট করছে বা যে ইউজার ইনপুট যেটা দিচ্ছে, ইংলিশ হোক বা বেঙ্গলি হোক বা যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে যে ফরম্যাটেই হোক না কেন, সেই ফরম্যাট থেকে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে মানে 0 আর 1 বা বাইনারিতে যে কনভার্ট হচ্ছে, এই কনভার্সনের জন্য কিছু যোগ বিয়োগ করতে হয়। সেটাও আমরা শিখবো নাম্বার সিস্টেম চ্যাপ্টারে, যে কীভাবে এই কনভার্সনগুলো করা যায়। তো সেই কনভার্সনগুলো করার জন্য যে যোগ বিয়োগগুলো করতে হয়, সেই যোগ বিয়োগগুলো করার জন্য এই লজিক্যাল গেটসগুলোর প্রয়োজন হয়, এবং সেই লজিক্যাল গেটসগুলো ইউজ করা এবং এই যোগ বিয়োগগুলো করা, এই পুরো কাজটাকে কন্ট্রোল করা বা তত্ত্বাবধানে রাখা, সেটাই হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের প্রধান কাজ। এরপরে আসছে সিইউ। সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট সামহাও এটা হচ্ছে সিপিইউরই একটা পার্ট, সিপিইউর মতোই। তো এটা সিইউ কাজ হচ্ছে যে এই টোটাল টাস্কগুলোকে কন্ট্রোল করা এবং সমস্ত ইউনিটগুলোকে কন্ট্রোল করা উইথ দ্য হেল্প অফ এ কন্ট্রোল মেমোরি। মেমোরি মানে কি, যেটা র্যান্ডম মেমোরিতে যেটা থাকে, যে পার্টিকুলার টাস্কটা এখন এক্সিকিউট হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবে যে র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে এইটা কিন্তু একটা ভোলাটাইল পার্ট অফ মেমোরি বা প্রাইমারি মেমোরি বলে। এটাতে কোনো কিছু পার্মানেন্টলি স্টোর করা যায় না। যে কাজটা বা যে প্রসেসটা কারেন্টলি এক্সিকিউশনে রয়েছে, সেই পার্টিকুলার প্রসেসটা কিন্তু র্যামের মধ্যে থাকে। অর্থাৎ সেই পার্টিকুলার প্রসেসটা যে মেমোরির পার্টটা, সেটা এবং তার যে প্রসেসের যে এক্সিকিউশনের যে পার্টগুলো, সেগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ। এরপর রয়েছে রেজিস্টার, খুবই ভাইটাল একটা পার্ট। একটু আগে আমরা একটা রেজিস্টারের কথা বললাম, যে রেজিস্টার হচ্ছে কি না, রেজিস্টার হচ্ছে এটা খসড়া টাইপের, মানে খসড়া কাগজ বা রাফ পেপার আমরা বলতে পারি। তো এই রেজিস্টার দু রকমের হয়, একটা হচ্ছে স্পেশাল জেনারেল পারপাস, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস। জেনারেল পারপাস আর এটা হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টারের কাজ হচ্ছে, এটা ধরো একটা রাফ পেপার সর্ট অফ, যেখানে অ্যারিথমেটিক্যাল অপারেশনসগুলো সমস্ত কিছু হয়। আর এই স্পেশাল পারপাস রেজিস্টার কোনটা, যেখানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল বোথ দ্য অপারেশনসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এইটুকু রেজিস্টারের জন্য এখনো অবধি আমরা জানবো, রেজিস্টার পরে আরও ডিটেলসে পড়বো। তো এই চারটে বেসিক পার্ট যেগুলো আমাদের জানতে হবে, সিপিইউ, এএলইউ, সিইউ অ্যান্ড রেজিস্টার। তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ব্লকস অফ এ কম্পিউটার। তো এগুলো খুব ভালো করে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কারণ এগুলো ছাড়া কম্পিউটারের বেসিক স্ট্রাকচারটা কখনোই কমপ্লিট হয় না। তো এগুলো ভালো করে দেখো। সো আমরা আজকে যেগুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার্স এবং ফান্ডামেন্টাল ব্লকস অফ এ কম্পিউটার। তো এগুলো ভালো করে প্লিজ গো থ্রু দ্য ভিডিও, এবং যেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তো এটাই হচ্ছে বেসিক। তারপরে আমরা কিন্তু এরপরে এক একটা পার্ট বাই পার্ট কম্পিউটারের পার্টস নিয়ে আলোচনা করব, মানে যেগুলো ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যাবো এরপর, তারপর মেমোরি, এই করে প্রত্যেকটা পার্টের মধ্যে ডিটেলসে আরও ডিসকাশন করব। সো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।